হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কোয়ান্টাম সংখ্যা কি? এটা অলরেডি আগে একবার বলা হয়েছে। মোট 4 রকমের কোয়ান্টাম সংখ্যা আছে। কি কি বলো দেখি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, তারপরে হলো স্পিন ঘূর্ণন। কোয়ান্টাম সংখ্যা। জি স্যার। আচ্ছা, প্রধান কোয়ান্টাম সংখ্যা বলতে আমরা কি বুঝি? এটা বোরের মডেল থেকে বলা হয়েছে যে পরমাণুর চারদিকে কতগুলো স্থির কক্ষপথ আছে যেগুলো দিয়ে ইলেকট্রন ঘূর্ণনের সময় কোনো শক্তি হারায় না বা শোষণ করে না, তাই না? তো এবং এগুলোর যে শক্তি এটা হলো নির্দিষ্ট, এবং এই শক্তিটা কি? এমভিআর। এই যে কৌণিক ভরবেগটাও একরকমের শক্তি, সেটা কিসের সমান? nh/2π এর সমান। এখানে এই যে এনটাই হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা। বুঝতে পেরেছো? জি স্যার। এই যে জি স্যার। এখানে দেখো, তোমরা এই প্রথম পয়েন্ট আকারে আমি লিখে রাখছি। তরঙ্গ বলবিদ্যা অনুযায়ী পরমাণুতে ইলেকট্রন বিস্তৃত তরঙ্গ আকারে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করে। তারপরে নিউক্লিয়াসের চারদিকে কি হয়? একটা ইলেকট্রন ম্যাগ বা একটা অঞ্চল তৈরি হয়। তো এই ঘূর্ণনের অঞ্চলটাকে আমরা কি বলি? অরবিট বা শক্তি স্তর। আচ্ছা, শক্তি স্তরের সাথে সরাসরি সম্পর্কযুক্ত সংখ্যাই হলো কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কি? আমাদের এটা আগে একটু জানতে হবে যে শক্তি স্তর প্রকাশক সংখ্যাগুলোকে আমরা বলি কোয়ান্টাম সংখ্যা। সোজা কথা, একটা পরমাণুতে যে ইলেকট্রন আছে, ইলেকট্রনটা কোন জায়গায় আছে, এটার কোন অরবিটে আছে, কোন উপশক্তি স্তরে আছে, এই জিনিসগুলো প্রকাশ করার যে সংখ্যাটা সেটাকে আমরা বলি কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা মোট 4 রকমের। আচ্ছা, এখন অরবিট বলতে আমরা কি বুঝি? এটা বোরের পরমাণু মডেল থেকে আমরা পেয়েছি অরবিটটা। অরবিটটাকে আমরা কি বলি? শক্তি স্তরও বলি। আমরা কি বলি? শক্তি স্তর। শক্তি স্তর। আমি এটা অনেক আগে বলেছিলাম যে ইলেকট্রন যদি তরঙ্গ আকারে চলে, আলোর বর্গবেগে চলে, তখন এটার বস্তু থাকে না, সেটা কি হয়ে যায়? শক্তি হয়ে যায়। তাইলে ইলেকট্রনের চলার পথটাকেও আমরা কি বলি? শক্তি স্তর বলি। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। এখন বোরের পরমাণু মডেল থেকে আমরা কৌণিক ভরবেগ, এই যে বারবার কথাটা আসতেছে, এমনি ভর আর বেগ হলো এমভি হওয়ার কথা ছিল, কিন্তু কৌণিক আর ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তপথে যদি এম ভরের একটা বস্তু ভি বেগে চলে, তখন তার কৌণিক ভরবেগটা হলো এমভিআর। এটা ফিজিক্স থেকে তোমরা প্রমাণ করবে, এবং বোরের তত্ত্ব অনুযায়ী সেটা হলো nh/2π। এখানে এই যে n এর মানটা, সেটি হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, পরের স্লাইডে যাই আমরা। দেখো, n এর মানের উপর ভিত্তি করে এই শক্তি স্তরগুলোকে কি করা হয়েছে? পৃথক করা হয়েছে। n এর মান যদি 1 হয়, সেটা সবচেয়ে কাছে শক্তি স্তর। 2 হইলে এর পরেরটা, যেটাকে আমরা এল শেল বলি। 3 হইলে এম শেল, 4 হইলে এন শেল বলি। ক্লিয়ার? এটা ছবিটা দেখতে পেয়েছো? আর দেখা যায়। আচ্ছা, প্রধান কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য কি? এন এর মান যত বড় হবে, পরমাণুর আকার তত বড় হবে, তাই না? এবং কক্ষপথের আকারও বড় হবে। জি স্যার। তারপরে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বেড়ে যাবে। তারপরে এন এর মান বড় হলে ইলেকট্রনের শক্তিও তত বেড়ে যাবে, তাই না? তাইলে দেখো, এই যে এখানে এই ছবিটা দেখো, এই ছবিটায় এখানে দেখো এন এর মান 1 হলে পরমাণুর আকারটা, এটা কক্ষপথের আকার ছোট, 2 হইলে আরো বড়, 3 হইলে আরো বড়, 4 হইলে আরো বড়। এবং শক্তির দিক থেকে দেখো, এন এর মান 1 হইলে তার শক্তি ক্রমান্বয়ে যতই এই 1 2 3 4 5 যাচ্ছে, আর শক্তি কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। এই ছবিটা। আচ্ছা, এরপরে আমরা
যাই পরের স্লাইডে। এখানে দেখো n এর মান বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ হ্রাস পায়। তাহলে এই যে এখানে দেখো R1 R2 বড় R1 এর চেয়ে। তো তাইলে এইখানে দেখো ইলেকট্রন গুলো দূরে যেতে থাকে, তার জন্য তো হ্যাঁ আকর্ষণ হ্রাস পায়। হ্যাঁ, তারপরে দেখো এখানে এনার্জির যে ব্যাপারটা, এনার্জি এই যে দেখো E2 ইজ গ্রেটার দেন E1। কারণটা কি বলো দেখি। এখানে n এর মান এখানে 2 আর এখানে n এর মান 1, তাইলে এখানে দূরত্ব বেড়ে যাচ্ছে, এই কারণে তোমার শক্তিও বেড়ে যাচ্ছে। স্যার এখানে কি তাহলে আর সমানুপাতিক ই হবে? তাই যে আর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ইও অনেক বৃদ্ধি পাবে সমান পরিমাণে? আর সমানুপাতিক নাই, ই সমানুপাতিক আর। আচ্ছা, হ্যাঁ, ই সমানুপাতিক আর ক্লিয়ার, অর্থাৎ পরমাণুর আকার বেড়ে গেলে। আচ্ছা, আর এই জিনিসটা আমরা আগেই পড়েছি। দেখো একটা শক্তি স্তরে মোট কয়টি অরবিটাল থাকে এবং সেটা হলো n²টি। এটা আমরা পরে গিয়ে পড়ব। আর এখানে একটা শক্তি স্তরে বা কক্ষপথে মোট ইলেকট্রনের সংখ্যা 2n²টি, এগুলো ক্লাস 10-এ পড়েছো তোমরা। জি স্যার। যেমন প্রথম কক্ষপথে দুইটা অরবিট থাকবে একটা, আর ইলেকট্রন থাকবে দুইটা। তারপরে দ্বিতীয় কক্ষপথে অরবিট থাকবে 4টা। ওই n এর মান 2 হইলে 2², 3 হইলে 3², 4 হইলে 4²। তাইলে এখানে দেখো আর ইলেকট্রন হবে তার ডাবল। এক একটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকলে অরবিটালের সংখ্যা যা হবে তার ডাবল হবে। যেমন দেখো এখানে n এর মান 3, m শেলে n এর মান 3 হলে এখানে অরবিটালের সংখ্যা হবে 3²টি, এর মানে 9টি, আর ইলেকট্রন হবে 9 দুগুণে 18টি। আচ্ছা, আর এইখানে এই ছবিটা একটু দেখো। এখানে n এর মান 1, এটার আকার ছোট, 2 হইলে আরো বড়, 3 হইলে আরো বড়। ক্লিয়ার? হ্যালো, বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। আচ্ছা, আমি পরের স্লাইডে যাই। এই সহকারী কোয়ান্টাম সংখ্যা বলতে কি বোঝায়? সেইটা হলো যে একটা প্রধান শক্তি স্তরে আবার কতগুলো উপশক্তি স্তর আছে, এই উপশক্তি স্তরগুলো কিভাবে আসলো। এখন বিজ্ঞানী সোমারফিল্ড বলতেছে যে পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো শুধু বৃত্তাকার পথে ঘুরে না, উপবৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে কি হয়, একটা বৃত্তাকার অঞ্চল তৈরি করে। যেমন দেখো এখানে একটা অঞ্চল তৈরি হয়ে গেছে না, এখান থেকে এই পর্যন্ত একটা অঞ্চল তৈরি হয়ে গেছে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো তাহলে এইটা এখানে ধরো এই জায়গায় n এর মান, মনে করো n এর মান 1, n এর মান আমি এখানে ধরলাম 3। তো 3 হইলে এখানে উপশক্তি স্তর কয়টা থাকবে? n এর মান 3 হইলে l এর মান কয়টা হবে বলো দেখি। l এর মান স্যার n-1। হ্যাঁ, n তাহলে 1 2 পর্যন্ত, মানে 0 আর হবে 1 1 2 2, তাই না? 1 2। হ্যাঁ, তো তাইলে এইখানে এই জিনিসগুলো হলো উপবৃত্তাকার বোঝায়। এগুলো কি বোঝায়? অর্থাৎ বোরের পরমাণু মডেলে তোমার পরমাণু আকার, তারপরে কক্ষপথের আকার বলা হয়েছে, কিন্তু আকৃতি কেমন হবে সেটা বলে নাই। এই আকৃতি ব্যাখ্যা করার জন্য সোমারফিল্ড কি করেছে, সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রবর্তন করেছে। এবং সেখানে সে বলেছে যে ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে ঘুরে না, এইরকম বৃত্তাকার পথে ঘুরে না, বরং উপবৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে কি করে একটা বৃত্তাকার অঞ্চল তৈরি করে। তো এই উপবৃত্তাকার পথে ইলেকট্রনের অবস্থানটাকে বোঝানোর জন্য তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়। তোমরা একটু এই জিনিসটা একটু আবার একটু পরে দেখো, এখান থেকে একজনে আমাকে পরে শোনাও দেখে আমি
বুঝতে পেরেছো কিনা? হ্যালো, বোরের পরমাণু মডেলের পারমাণবিক বর্ণালীতে প্রধান বর্ণালী রেখার আরো কতগুলো সূক্ষ্ম রেখার উপস্থিতির বিষয়টি ব্যাখ্যা করার নিমিত্তে 1916 সালে জার্মান পরমাণুবিদ সোমারফিল্ড প্রস্তাব করেন যে পরমাণুতে ইলেকট্রন শুধু বৃত্তাকার পথে ঘুরে না। হ্যালো, পথে ঘুরে না এবং বরং উপবৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসের চারদিকে একটি গোলাকার ইলেকট্রন অঞ্চল বা শক্তিস্তর গঠন করে। সোমারফিল্ডের এই প্রস্তাব অনুসারে পরমাণুর প্রধান শক্তিস্তরে এক বা একাধিক উপশক্তিস্তর সাবশেল বা অরবিটাল এর উপস্থিতির রয়েছে তা বিবেচনা করা হয়। পরমাণুতে উপশক্তি স্তরে বা অরবিটালে ইলেকট্রনের উপস্থিতিতে বর্ণনার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকেই সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। সোমারফিল্ডে দেখান যে পরমাণুতে উপবৃত্তাকার পথে ইলেকট্রন কৌণিক ভরবেগ mv r h ইলেকট্রনের কৌণিক ভরবেগটা হলো h √L × L + 1/2 পাই। এখানে এই এল চিহ্নটা যে ব্যবহার করেছে, হ্যালো, এল চিহ্নটা যে ব্যবহার করেছে সেটাই হলো তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই যে এল, এখানে যে এল ব্যবহার করেছে এইটি হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, আমরা আরো ডিটেলস এখানে পড়বো। আরেকটা জিনিস আমি একটু বলি, উপশক্তি স্তরকে আমরা উপস্তরও বলবো। আমরা এই শক্তি স্তর বারবার বলবো না। যেমন কক্ষপথ, উপকক্ষপথ, তাইলে শক্তি স্তর বা একটা স্তর অরবিটের মধ্যে আমরা বলছি সাবশেল। এই যে এখানে যে আমরা বলছি যে এইটা হলো এনটা হলো অরবিট আর এগুলি হলো সাবশেল। তাইলে n = যদি 3 হয়, এখানে সাবশেল কয়টা থাকবে? উপস্তর এটাকে সাবশেল থাকবে কয়টা? 3টা। 3টা থাকবে। হ্যাঁ স্যার 0 1 2 না? এই 0 এর জন্য একটা সাবশেল, 1 এর জন্য একটা সাবশেল, 2 এর জন্য একটা 2 এর জন্য একটা, 0 এর জন্য যে সাবশেলটা এটাকে আমরা বলি s, 1 এর জন্য যে সাবশেলটা এটাকে আমরা বলি p, আর 2 এর জন্য বলি আমরা p। বুঝতে পেরেছো? তাইলে জি স্যার, n = 3 মানে কোন সেল? m সেল। m সেল না? তাইলে m সেলে সাবশেল থাকবে কি? s, p এবং p। ক্লিয়ার? এই যে সোমারফিল্ড এখানে এই সাবশেলের মধ্যে আকৃতিটা বলা যায়, যেমন এইটা হলো গোলাকার, p হইলে ডাম্বেলাকার, তারপরে d হইলে তলীয়, এরকম ভাবে। তাইলে বোর পরমাণু মডেলে পরমাণুর খালি আকারটা, এটা বড় না ছোট এটা বলা হয়েছে, কিন্তু পরমাণুর আকৃতিটা কেমন হবে এই সম্পর্কে কিন্তু বলা হয় নাই। আচ্ছা, পরমাণু যদি গোলাকার হয়, গোলাকার আর বৃত্তাকার এই দুটো কথা, বৃত্ত তো হলো কয় দ্বিমাত্রিক না? আর গোলাকার বললে কি বোঝায়? ত্রিমাত্রিক, তাই না? এই কারণে এই সোমারফিল্ড, তাইলে এক একটা পরমাণু হলো ত্রিমাত্রিক। খালি বৃত্ত বললে তো হবে না, যেমন সাইকেলের চাকাটা হলো একটা বৃত্ত, কিন্তু আমরা যদি ফুটবল বলি তাহলে সেটা হলো গোলাকার। তাইলে তোমরা দেখো, সুতা পেঁচায়, আমরা যদি গোল একটা জিনিস সুতা পেঁচিয়ে বানাতে চাই, তাইলে অনেকগুলো, আমরা কি খালি বৃত্তের মতো ঘুরাই? আমরা চতুর্দিকে ঘুরাই না? জি স্যার। হ্যাঁ, তো তাইলে এখানে অনেকগুলো উপবৃত্তাকার পথ মিলেই কি হয়? একটা গোলক তৈরি হয়। ওইভাবে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যাটা পেয়ে যাই। ক্লিয়ার? আচ্ছা, আমি পরে যাই। এখানে দেখো, ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = কি? যদি n কক্ষপথে হয় তাহলে এটা হবে nh, তারপরে এই রাশিটা। তো এই nটা হলো তার প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর lটা হলো তোমার
সহকারী কোয়ান্টাম সহকারী কোয়ান্টাম সংখ্যা। আর 2 পাই কিভাবে আসছে এটা আমি অনেক আগেই বলছি যে বৃত্তের জন্য, এই যে বৃত্তাকার বস্তু বা গোলকের জন্য পাই রাশিটা মানে 180 ডিগ্রি কোণ ইকুয়াল টু পাই রেডিয়ান, তাই না? আর 360 ডিগ্রি হলো 2 পাই রেডিয়ান। এই জি তো স্যার 2 পাই হ্যাঁ, রেডি। এখন এল এর মান কত হতে পারে? এল আর এম এর এন এর মধ্যে সম্পর্কটা কি? এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। এল ইজ ইকুয়াল টু কি হতে পারে? 0 1 2 3 ডট ডট n-1। এখন নির্ভর করবে এন এর মানের উপরে। এন এর মান যদি 1 হয় তাহলে এল এর মান কত হবে? n-1 ইজ ইকুয়াল টু 0 হবে না? জি স্যার ক্লিয়ার? আচ্ছা, এন এর মান যদি 2 হয় তাইলে 2 - 1 পর্যন্ত মানগুলো হবে। কত মাইনাস হবে? 2 - 1। 2 - 1 ইজ ইকুয়াল টু কত? 1 না? 1 জি স্যার তাহলে 0 থেকে 1 পর্যন্ত হবে। এই যে দেখো, জি এই যে এখানে দেখো, l is equal to 2 minus 2, 2 minus 1 মানে n-1। n এর মান তো এখানে n-1 এইটা, হ্যাঁ, এই n এর মান 2, তাইলে 2 - 1 পর্যন্ত হবে। তাহলে কি হবে? 0 আর 2 - 1। n এর মান যদি 3 হয় তাইলে মানগুলো কি কি হবে? এখানে দেখো, এই 3 - 1 ইজ ইকুয়াল টু কত? 2 না? হ্যালো, জি স্যার 3 - 1 জি ইজ ইকুয়াল স্যার টু 2। তাইলে 0 থেকে 3 - 1 পর্যন্ত হবে। 3 - 1 পর্যন্ত হবে। n এর মান যদি 3 হয় তাহলে l ইজ ইকুয়াল টু কত হবে? 0 থেকে 3 - 1। তাইলে 0, তারপরেরটা হবে 1, তারপরেরটা হবে 2, রাইট? এটার মান কত? এটার মান 2 না? এই যে দেখো এখানে, জি স্যার এটা বুঝতে পেরেছো? n এর মান যদি জি 4 স্যার হয়, n এর মান যদি 4 হয়, এবার এই লাইনটা দেখো, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান l এর মান কি কি হতে পারে? আমি একেবারে ভেঙে ভেঙে দেখিয়েছি। 4 - 4, 4 - 3, 4 - 2, 4 - 1। এই 1 n-1 পর্যন্ত হবে। তো 4 - 4 ইজ ইকুয়াল টু কত? 0। 4 - 3 ইজ ইকুয়াল টু 0 1। 1 2 3 তাহলে হ্যাঁ, এই পর্যন্ত হবে। এবার জি আমরা স্যার আমরা যাই উপশক্তি স্তর। এল এর মান যদি 1 হয় তাহলে উপশক্তি স্তর, বা এইখানে আমরা উপশক্তি স্তর বা উপস্তরও বলতে পারি। এটাকে কি বলবো আমরা? উপস্তর। আবার অরবিটাল, এই কথাগুলো একই জিনিস। উপশক্তি স্তর এবং অরবিটাল এবং উপস্তর, এই তিনটা টার্ম মূলত একটা জিনিসের জন্য বলি। বুঝতে পেরেছো? উপশক্তি স্তর বলতে বোঝায় যে একটা শক্তি স্তরে আরো কতগুলো উপবৃত্তাকার পথ। তো তাইলে দেখো, এল এর মান 0 হইলে উপশক্তি স্তরটা হবে এস, এল এর মান 1 হইলে, এত আর কয়েক মিনিট আছে এখন আসলে, এল এর মান 1 হইলে সেটা হবে পি, তারপরে এল এর মান 2 হলে সেটা হবে ডি, এল এর ডি মান 3 হলে হবে এফ। আচ্ছা, এই নামগুলো জি স্যার নামগুলো দেখো: শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল। এইগুলো থেকে এস, পি, ডি, এফ এই শব্দগুলো আসছে। এগুলো আসলে বিজ্ঞানীরা ধরে নিচ্ছে। বুঝতে পেরেছো? যে এল এর মান আমি 0 হইলে ক্লাসে এস, পি, ডি, এফ এভাবে আমরা ধরব। ক্লিয়ার? আচ্ছা, পরের ইয়াতে যাই। এখানে দেখো, এই চার্টটা একটু ভালো করে খেয়াল করো সবাই। এখানে লক্ষ্য করো, এই যে 4d² এটা একটা উপশক্তি স্তর বা অরবিটাল।
4d জেড স্কোয়ার। এখানে এই 4টা কি বলতে পারবে? 4টা হলো এল, আর এই ডিটা এইটা হলো এল, এটা হলো ক্লিয়ার? হ্যালো, তোমরা কি বুঝতে পারছো? ডিটা এল কিভাবে স্যার? স্যার ডিটা এল কিভাবে? হ্যাঁ, এখানে n ইজ ইকুয়াল টু কত? n ইজ ইকুয়াল টু হলো n ইজ ইকুয়াল টু কত? 4। ক্লিয়ার? দেখো এখানে তাহলে n ইজ ইকুয়াল টু কি হবে? n ইজ ইকুয়াল টু হবে 0 1 2 3 2 পর্যন্ত হবে। 3 পর্যন্ত হবে, সরি 3। তাইলে এখন দেখো জি, স্যার। এই জিরোর জন্য এটা হবে কত? 4s। তারপরে এইটা এই 1 এর জন্য হবে 4p, আর 2 এর জন্য হবে 2 এর 4p। জন্য 4D। তাইলে এই যে এই জিনিসটা হলো 4d। ক্লিয়ার? এরপরেরটা হবে 4f। আচ্ছা, আমি এই যে এইখানে এই চার্টটা লক্ষ্য করো, তোমরা এখানে এই চার্টটা লক্ষ্য করো। যেমন ক্যাশেল হইলে n এর মান কত? 1, l এর মান কত? 0। তাইলে এটা হবে 1s। দেখো এই 1টা হলো এই 1, আর s-টা হলো কত? s-টা হলো l এর মান। ক্লিয়ার? আচ্ছা, n ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ l ছেলে n ইজ ইকুয়াল টু কত? 2। তাইলে l ইজ ইকুয়াল টু কত হবে? 0 1। তাইলে জিরোর জি, জন্য স্যার। কি হবে? জিরোর জন্য হবে 2s, এই 2s, আর কি হবে? 2p। কি জি, বুঝতে স্যার। পারছো এটা? n ইজ ইকুয়াল টু 3। ইয়েস, স্যার। n ইজ ইকুয়াল টু 3 মানে কোন সেল? m সেল। এই যে এখানে লক্ষ্য করো, এই ছবিগুলো দেয়া আছে। আচ্ছা, ছবিতে যাচ্ছি। n ইজ ইকুয়াল টু 3 হলে l এর মান কত হবে? 0 1 2। 0 1 2। তো এইখানে জিরোর জন্য অরবিটালটা কি হবে? 3S। 3s। এটা হবে 3p, এটা ওইটা হবে হবে 3D। 3d, রাইট? এটা কি বুঝতে পেরেছো? এটা জি, দেখো স্যার। ঠিক এইভাবে যাবে। তাহলে এইখানে দেখো, এই যে পরমাণুটা, এই ছবিটা দেখো, তোমরা একটু এই ছবিটা দেখো। এটা এখানে লক্ষ্য করো, n এর মান 1, n এর মান 1 হইলে l এর মান কত হবে? এখানে l ইজ ইকুয়াল টু 0 0 1 হ্যাঁ, তো 0 তাই হবে 0 0। হ্যাঁ, তো তাইলে এইখানে 1, এই জিরোর জন্য এটা হবে s, তাই না? তাইলে এটা কি হবে? জি, স্যার। 1s, এই যে 1s। ক্লিয়ার? আচ্ছা, n ইজ ইকুয়াল টু 2, এইখানে l ইজ ইকুয়াল টু কত হবে? l ইজ ইকুয়াল টু হবে 0 আর 1, জি, 0 স্যার। আর 1। তো 1। জিরোর জন্য কি হবে? এখানে 2s আর 2p। ক্লিয়ার? জি, স্যার। তারপরে n ইজ ইকুয়াল টু 3, তাইলে এখানে হবে thrice s, thrice p, thrice d। এখানে n ইজ ইকুয়াল টু 4, তাইলে 4s, 4p, 4d, 4f। 44F। এই যে এখানে দেখো, এইগুলিকে আমরা বলি অরবিটাল বা সাবশেল। এই যে দেখো, এই ছবিটা একেবারে খালি খালি দেই নাই, এটার অর্থ আছে। ক্লিয়ার? জি স্যার জি, স্যার। হ্যাঁ, আচ্ছা, আবার একটু ভালো করে সবাই একটু লক্ষ্য করো তোমরা। এটা এই ছবিগুলো একটু লক্ষ্য করো আবার। হ্যাঁ, বলো। স্যার নিচে জেড স্কোয়ার কেন স্যার? 4d তারপর নিচে জেড স্কোয়ার। ও আচ্ছা, জেড স্কোয়ার হলো ডি অরবিটাল, মোট 5 রকমের। ডি, এক্স, ওয়াই, ডি। এই যে আমি একটু নিচে যাই, পরে যাই, তাইলে তোমরা বুঝতে পারবে ডি অরবিটাল মোট কেন জেড স্কোয়ার হলো। আমি একটু দেখাই। Z স্কয়ার সবার শেষেরটা। হ্যাঁ, ডি অরবিটাল মোট 5 রকমের। আমি এখানে
এই যে দেখো, এখানে দেখো এই ডি অরবিটাল মোট কয়টা? 5টা। এই যে এখানে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার, আমি এইটা দেখিয়েছি। জি স্যার। বুঝতে পেরেছো? এগুলোর ছবি আমরা পরে গিয়ে পড়বো। জি, স্যার।